চারিদিকে আওয়াজ হচ্ছে যে নরেন্দ্র মোদীর এই সরকার কী করেছে, জব জেনারেশনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। হুইচ ইজ একটা রিজন যে ককরোচ জনতা পার্টি থেকে শুরু করে জেনজির আন্দোলন এত তীব্র হচ্ছে। দেখুন, মোদী গভর্নমেন্ট, আমি আবার বলছি, মোদী গভর্নমেন্টের একটা সিগনেচার স্টাইল আছে। সিগনেচার স্টাইলটা হচ্ছে এই যেটা খুব ভালো ভালো পরিকল্পনা নেই করে তারপর ছড়িয়ে পেলাম। একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে এনইপি 2020। সুন্দর, ওনারা বলছেন যে এনইপি 2020 বেসিক চিন্তাধারা অত্যন্ত সুন্দর। জাপান, সাউথ কোরিয়া, আমেরিকা, ইউরোপ ওইভাবেই উঠেছে, যে বলছে কি স্কুল লেভেল থেকে ভোকেশনাল ট্রেনিং চালু করো লোকজনকে। তখন একটা এক্সাম্পল নিই, একজন ভদ্রলোক আজকে সকালে আমাকে কল করেছিলেন, বলেন যে দেখুন সাউথ কোরিয়ায় তো আমি আছি, এখানে কিন্তু ছেলে মেয়েদের একদম স্কুল লেভেল থেকে চিপ ডিজাইন, চিপ প্রসেসিং, মানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি তো বিশাল ইন্ডাস্ট্রি, একদম স্কুল লেভেল থেকে এরা শেখে। সবাই যে হায়ার স্টাডিজের জন্য যায় তাও না, ঠিকঠাকভাবে সেখান থেকে টেকনিক্যাল স্কুলে গিয়ে সব ভালো ভালো জায়গায় চাকরি পেয়ে যাচ্ছে, রাইট? তাহলে এটা কি ভারতে করা যায় না? মানে ভারতে তো এনইপি 2020 ওই জন্য করেছে, কিন্তু করে এবার সেইটাকে যে ইমপ্লিমেন্ট করে জব এবং এমপ্লয়াবিলিটিতে করতে হবে, সেটা করবে এটাকে। সেটা বাইরে বিজেপিও পারবে না, কংগ্রেসও পারবে না, কারণ বিজেপি কংগ্রেসের প্রতিটা নেতা, প্রতিটা মন্ত্রীকে 99%, 95ও না, 99% টাইম তার চিন্তাটা যাচ্ছে কী করে আমার গদিটা টিকবে। সে পলিটিক্স, গণতন্ত্র, আমি তো বলছি গণতন্ত্র একটা টোটাল বুলশিট সিস্টেম। কারণ এখানে আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি একটা মন্ত্রী, একটা একে 99% টাইম হচ্ছে কীভাবে ক্ষমতায় বেঁচে থাকবো, টিকে থাকবো। 1%, 2% টাইম যে জনগণের কী করলে ভালো হবে একটা পরিকল্পনা আছে, সেটা করতে পারার চেষ্টা করে। আর সেই কাজটা ফেলে দেয় হচ্ছে আইএস আইপিএসদের হাতে, যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে 2 নম্বরই করে ঘুষ খেয়ে টাকা বানানো। এই তো অবস্থা। তো কী করে এদেশ কিছু চলবে? ঠিক আছে, এখন মিথ্যাচারের ওপর তো দেশটা বেশি দিন চলে না, রাইট? 2007 নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ করেছিলেন দিল্লিকে, আমি গুজরাটে কত চাকরি তৈরি করছি আর দিল্লি কত চাকরি তৈরি করছি, প্রতিযোগিতা হোক। লোকে তাকে বিশ্বাস করেছিল, ওই জন্য ওনার নাম হয়েছিল বিকাশ পুরুষ। এবার উনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ইতিহাস বলবে তিনি মানে সত্যি ওনার ইভ্যালুয়েশনটা হবে যে তিনি একজন স্বপ্ন পুরুষ ছিলেন, ভারতকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখেছিলেন, সেই সব স্বপ্নের নামে প্রকল্প ছেড়েছিলেন, সবগুলোর থেকে ধাক্কা খেয়েছে। কেন ধাক্কা খেয়েছে? প্রকল্পগুলো একদম গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্য যে ডিটেলিং, যে নিখুঁতভাবে ক্যারি আউট করা দরকার ছিল, সেই লেভেলে যে ইনভেস্টমেন্ট, সেই লেভেলে যে ম্যান পাওয়ার, সব কিচ্ছু হয়নি। সব ওপর ভাসিয়ে ছেড়ে দিয়েছে। আদৌ সেগুলো হচ্ছে না। একমাত্র আমি বলবো ভারতীয় মন্ত্রীদের মধ্যে ঐষ্ণী বৈষ্ণব একমাত্র ব্যাপারটা স্বীকার করেন যে মেক ইন ইন্ডিয়া হচ্ছে না, লোকজন চায়না থেকে এনে পার্টস জুড়ে দিচ্ছে, উনি ধমক দিয়েছিলেন যারা এসব কাজ করে। তো এইরকম প্র্যাকটিক্যাল কিছু লোক দরকার। আমি বলবো যে মোদি গভর্নমেন্টটা এখন সবচেয়ে যেটা দরকার, এই ভুলটাকে স্বীকার করা, যে ভাই অনেক বড় বড় জিনিস হয়েছে, অনেক আদর্শ জিনিস হয়েছে, কিন্তু এমপ্লয়াবিলিটি তৈরি হয়নি, কারণ আমাদের সমস্ত প্রকল্পগুলো যেভাবে চলা উচিত ছিল হয়নি, কারণ ডিটেলিংটা হয়নি। যে ডিটেলিং করলে এমপ্লয়াবিলিটি আসবে বা লোকে এমপ্লয়েবল হবে, হয়নি। যেমন হলে আজকে এনইপি 2020 2020 সালে হলো, 6 বছর হয়ে গেল। যদি এটা সত্যি ভালো কিছু করতো, আমি এতদিন দেখতাম ভারতবর্ষে স্কুলের ছেলে মেয়েগুলো যারা মাধ্যমিকে পড়ছে, তারা 50% টাইম স্কুলে আর 50% টাইম কোনো ফ্যাক্টরিতে কিংবা কৃষিকাজে সময় দিচ্ছে, দিয়ে ওখান থেকে পড়াশোনা করছে, বুঝছে। কোথায় সেটা হয়েছে? হয়নি। তো এটা যদি না হয়, একটা স্কুল লেভেল থেকে একটা ছেলে যদি ভোকেশনাল ট্রেনিংয়ের সাথে পরিচিতি না হয়, তো ভবিষ্যতে যাই করুক না কেন, সে কী করে করবে? ধরুন আমেরিকার সিস্টেম, ঠিক আমেরিকার সিস্টেমও তাই। এখানে একটা ছেলে ইচ্ছে করলে কিছু নাও করতে পারে, চাইলে স্কুল থেকে প্রচুর ভোকেশনাল অ্যাডভান্স ট্রেনিং নিতে পারে। আবার কেউ যদি ভাবে যে অ্যাকাডেমিশিয়ানে যাবো বা হায়ার ডিগ্রিতে যাব, ইউনিভার্সিটিতে, যেটাকে আমরা অ্যাডভান্স প্রোগ্রামিং বলি, এপি বলি, ইউনিভার্সিটিতে কোর্সও নিতে পারে। এরা ফ্লেক্সিবিলিটি রাখছে। তো এনইপি 2020 তো একই জিনিস কিন্তু ভারত সরকার করেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন কোথায়? ইমপ্লিমেন্টেশন নেই। করেছে, মুখে বলেছে, হয়ে গেল গণতন্ত্রে লিপ সার্ভিস, ওটাকেই বলে গণতন্ত্র। বললাম না, আমি তো ভালো করে অবজার্ভ করছি গণতন্ত্রটাকে কাছ থেকে। আমেরিকাতেও দেখছি, ভারতেও দেখছি। আমেরিকায় তাও যেহেতু সেক্রেটারিগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড হলো, তাদের পার্টিটা দেখতে হয় না, একটা সুবিধা আছে। অন্তত যাদের এই কাজগুলো করার কথা, যারা সেক্রেটারি পদে বসে, তারা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, কিন্তু তাদের পলিটিক্সটা করতে হয় না। দেয়ার জব ইজ টু ডু হোয়াট এভার দে ডু। আর ভারতবর্ষের মন্ত্রীদের 95% টাইম, 99% টাইম
জনসংযোগ, রাজনীতি, এই যে নিট কেলেঙ্কারি হলো, অনেকে বলে ধর্মেন্দ্র প্রধান 2 নম্বরই লোক, এই লোক। আমি মনে করি না। আমি মনে করি মেন সমস্যা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান 99% টাইম পশ্চিমবঙ্গ, উড়িষ্যায়, বিহার এইসবের ভোটে ব্যস্ত ছিল। তো এনটিএটা কোত্থেকে ফিক্স করবে? এনটিএ যে একদম ঘোড়ায় মানে গুণ খেয়ে গেছে, মন্ত্রীকে তো তাকে সময় দিতে হবে, বুঝতে হবে, ভেতরে ঢুকতে হবে। একটা লিডার যদি ভেতরে না ঢুকে ওপর থেকে আইএস অফিসার যা বলে দিচ্ছে তাই করে, তা হয় নাকি? তো হয়নি। এনটিএর মধ্যে ভূত প্রচুর। আমি 2 বছর আগে আমি এনটিএর এইসব বলেছিলাম। 2 বছর আগে আমি বলেছিলাম এনটিএর ভূত যাবে না, এনটিএতে বারবার কেলেঙ্কারি হয়। অত বড় কেলেঙ্কারি 2 বছর আগে যখন কেলেঙ্কারি হয় তখনই বলেছিলাম। কারণ কি, ভারতের পলিটিক্যাল সিস্টেমটাই হয়ে এখানে বলে আপনি বিজেপির প্রতি সব না, আমি বিজেপির প্রতি সব না। আমি সায়েন্টিফিক্যালি দেখি জিনিসগুলোকে। আপনি ইসলাম বলুন, বিজেপি বলুন, আমার দৃষ্টিভঙ্গি একটাই, সায়েন্টিফিক্যালি দেখব। সায়েন্টিফিক্যালি আমি দেখতে পাচ্ছি ইসলামের প্রবলেমটাও গণতন্ত্রের প্রবলেম, বিজেপির প্রবলেমটা গণতন্ত্রের প্রবলেম, ডিফারেন্ট লেভেল। গণতন্ত্রের মানুষকে শিম্পাঞ্জি হওয়ার ফুল রাইট দেয়, ফলে ইসলাম আনকন্ট্রোলড হয়ে যায় গণতন্ত্র, রাইট? যেন দুবাইয়ে ইসলাম ঠিক আছে, কাতারে ইসলাম ঠিক আছে, কুয়েতে ঠিক আছে, তার্কমেনিস্তানে ঠিক আছে, ভারতে ঠিক নেই, পাকিস্তানে ঠিক নেই, বাংলাদেশে ঠিক নেই। ঠিক তেমনিভাবে বিজেপি বা কংগ্রেস যেই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে এই গণতান্ত্রিক সিস্টেমেই কাজ করতে হবে, যেখানে মন্ত্রীরা আবার ওই 99% টাইম গণতন্ত্রের পলিটিক্স নিয়েই বিজি থাকে। বাইরে এটা আমি খুব অবাক হয়ে গেছিলাম যে নেতাজি ওনার ইন্ডিয়ান স্ট্রাগল বইটাতে লিখছেন এই কথা। উনি কংগ্রেসেই এটা দেখে তাজ্জব হয়ে গেছিলেন, মানে ভাই এত সময় ধরে তোরা পলিটিক্স করবি, তো কাজটা করবি কখন দেশের জন্য? নেতাজির কথা, যার জন্য উনি বললেন, চমকে গিয়ে বললেন এই গণতন্ত্র থাক, আগে 20 বছর আমরা ঠিকঠাক করে অটোক্রেসি করে অন্তত জিনিসটাকে, মানে আগে আমরা দেশটাকে অন্তত একটা তুলি একটা জায়গায়, রাইট? উনি বুঝতে পেরেছিলেন এই কথা। এবং আমি খুব অবাক হয়ে গেলাম, ইন্ডিয়ান স্ট্রাগল বইটাকে পড়িনি, পড়ে আমি অবাক হয়ে গেলাম যে নেতাজি যেহেতু উনি রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলেন, তখনও ভারত স্বাধীন হয়নি। শুধু কংগ্রেসের মধ্যে ওই পরিমাণ রাজনীতি দেখে বলে, না রে, নিজেদের মধ্যে এত রাজনীতি করে দেশ স্বাধীন হলে তো এটা রাজনীতি করবে, এটা দেশের জন্য কিছু করতেই পারবে না। তো নেতাজি, এবং এটা আমি আজকে বহুদিন বাদে, অবভিয়াসলি আমি কোনো পলিটিক্যাল লোক নই, অ্যানালিসিস করি, কিন্তু আস্তে আস্তে আমি সেই নেতাজির একই জায়গায় একই বক্তব্যের সাথে আমি দেখতে পাচ্ছি উনি একদম ঠিক ভেবেছিলেন। এভরিওয়্যার আই সি দিস এজ এ প্রবলেম, যে ভাই সে গান্ধীজি হোক, নেতাজি হোক আর মোদিজি হোক, কারোর পক্ষে কিছু করা সম্ভব না যদি এই গণতান্ত্রিক সিস্টেমটা থাকে। উই নিড টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন, কত কনস্টিটিউশনের পরিবর্তন দরকার, না হলে বিজেপি কংগ্রেস সেই করে কিচ্ছু হবে না দাদা, কিচ্ছু সম্ভব না।